হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে এই ভিডিওতে আমরা পড়ব ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 5-এর একটা টপিক, দ্যাট ইজ প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড পার্লামেন্ট। ঠিক আছে, তো প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড পার্লামেন্টের ব্যাপারে আজকে আমরা পড়ব। তার আগে আমরা ছোট্ট একটা স্টোরি দেখে নিই। এখানে আমরা বেসিক্যালি একটা ফ্যামিলি দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এই ফ্যামিলিতে হি ইজ দ্য ফাদার, মাদার, ঠিক আছে। তো এনার ছেলে হচ্ছে এই ব্যক্তিটা, আর তার ওয়াইফ, ঠিক আছে। আবার তার ইন্টার্ন তার ছেলে হচ্ছে, ছেলে একজন মেয়ে একজন, ঠিক আছে। তো হিজ এজ ইজ 70 ইয়ার্স অ্যান্ড হি ইজ এ রিটায়ার্ড পারসন, ঠিক আছে। আর এ হচ্ছে এখন এই ফ্যামিলির মধ্যে দ্য অনলি আর্নিং মেম্বার, ঠিক আছে। তো বেসিক্যালি এরকম ফ্যামিলি আমরা প্রায় ঘরেই দেখতে পাই। বাবা মা এখন বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, ওনারা এখন আর্নিংও তেমন করেন না। আর তো পরিবারের আর্নিং বা পরিবারের রোজগারের যে দায়িত্বটা এখন এই ব্যক্তিটার উপরে। আর এই ব্যক্তিটার নাম আমি ধরে নিলাম রমেশ, ঠিক আছে। রমেশ আর রমেশের ছেলে মেয়ে দুজন এরা, ঠিক আছে। তো দেখো, ফ্যামিলিতে আর্নিংয়ের দায়িত্ব হচ্ছে রমেশের। তো বেসিক্যালি রমেশ এখন পরিবারকে পুরোপুরি এক্সিকিউশন, মানে পরিবারের সব কিছু এক্সিকিউশনের দায়িত্ব এখন কার উপরে? রমেশের উপরে, ঠিক আছে। রমেশের বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তো রমেশের বাবা এখন অ্যাক্টিভলি এক্সিকিউশনের দায়িত্ব নেয় না, জাস্ট উনি এখন রিটায়ারমেন্টের সময়, বয়সের সময়, আরাম করার সময়, ঘোরাফেরার সময়, ঠিক আছে, উনি এখন পরিবারের নিয়ে বিজি থাকেন না, ঠিক আছে। বাট যখনই পরিবারে কোনো নিমন্ত্রণ আসে বা এই ধরনের কোনো কোথাও অ্যাটেন্ড করার ব্যাপার আসে, তখন রমেশ কী করে? রমেশ এই দায়িত্বটা বাবার উপর দিয়ে দিই যে বাবা, তুমি এখন এই জায়গাতে আমার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করো, ঠিক আছে। আমার ফ্যামিলির হয়ে তুমি এবং মা আমার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করো, তুমি আর মা নিমন্ত্রণটা রক্ষা করো, ঠিক আছে। বাট ফ্যামিলির ভেতরের এভরিথিং দায়িত্ব কিন্তু হচ্ছে এখন রমেশের। একটা ঘর বানাবে, একটা ঘর বানাবে, এই ঘর বানানোর জন্য পুরোপুরিভাবে খরচা রমেশ করবে এবং রমেশ ডিসিশন নেবে যে ঘরটা কীরকম হয়, কীরকমভাবে করা উচিত। হ্যাঁ, অবশ্যই সে তার ওয়াইফের এবং তার ছেলে মেয়েদের সাজেশন নেবে, ঠিক আছে। তো বাবা মা বয়স হয়ে গেছে, বাবা মা এখন বলতেই পারে যে আমরা আর কদিন বাঁচবো, তোরা তোদের মতো করে বাড়িটা বানা, ঘরটা বানা, আমাদের কোনো সে নেই, তোরা যেভাবে বানাবি সেইভাবে আমি খুশি, ঠিক আছে। তো যদি আমি এখন বলি পজিশনের কথা, এই বাড়িতে ফ্যামিলির যে বাবার যে রোলটা আছে, বাবার রোলটা এখন পুরোপুরি অর্নামেন্টাল, ঠিক আছে। বাবার রোলটা পুরোপুরি অর্নামেন্টাল, বাবা এখন অ্যাক্টিভলি পার্ট নেন না যে কোনো কাজের মধ্যে। ইনি হচ্ছে এখন রিয়েল এক্সিকিউটিভ, ঠিক আছে। আর এনাদের কি হয়, এই ব্যক্তিটার মানে রমেশের ওয়াইফের, রমেশের ছেলে মেয়েদের এদের সাজেশন নিতে লাগা বা এরা যেভাবে চায় সেইভাবেই বাড়ির কাজকর্মগুলো রমেশ করে থাকে, ঠিক আছে। তো আমাদের যে গভর্নমেন্ট এখন আমাদের যে আমাদের গভর্নমেন্টে কি হয়, একটা পোস্ট থাকে প্রেসিডেন্টের পোস্টটা অনেকটা আমাদের বাবার মতো, ঠিক আছে। এই রমেশের বাবার মতো এই পোস্টটা এখন একটা অর্নামেন্টাল পোস্ট, একটা দেখানোর একটা নমিনাল পোস্ট, ঠিক আছে। কেউ যদি বলে, ফ্যামিলিতে বাইরের থেকে যদি কেউ দেখে, তখন সে কী ভাববে যে এই ফ্যামিলির মধ্যে যে হেড হচ্ছে বাবা, ঠিক আছে। ফ্যামিলির হেড হচ্ছে বাবা, বাট ফ্যামিলিতে যাবতীয় কাজকর্মের যে মেইন যে এক্সিকিউটিভ সে হচ্ছে রমেশ। তো রমেশের যে রোলটা সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্টে অনেকটা প্রাইম মিনিস্টারের মতো,
ঠিক আছে। আর রমেশের ওয়াইফ, রমেশের ছেলে মেয়ে, এদের রোলটা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার্সদের মতো, ঠিক আছে। কাউন্সিল অফ মিনিস্টাররা এদের সাজেশন অনুযায়ী প্রাইম মিনিস্টার কিছু একটা ডিসিশন নেবে, ঠিক আছে। তো একটা ছোট্ট উদাহরণ তুলে ধরলাম। রমেশের মায়ের রোলটা অনেকটা ভাইস প্রেসিডেন্টের মতো। যদি প্রেসিডেন্ট না থাকে তাহলে ওনার ওয়াইফ মানে রমেশের মা কিছু কিছু দায়িত্ব এই পোস্টটাতে তাকে বসানো যায়। এবার বাবার পরিবর্তে রমেশ তার মাকে বললো, মা তুমি নিমন্ত্রণগুলো রক্ষা করো বা তুমি এই কাজগুলো করো, ঠিক আছে। তো আশা করি এই ফ্যামিলির এই এক্সাম্পলটার মধ্যে দিয়ে আমরা মোটামুটিভাবে যে আমাদের গভর্নমেন্টের যে ডিফারেন্ট পোস্টগুলো আছে, পোস্টগুলোর ব্যাপারে মোটামুটি জানতে পেরেছি, ঠিক আছে। চলো এখন তাহলে দেখা যাক। আচ্ছা, এবার আমাদের টপিক হচ্ছে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। তো আমাদের পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে প্রেসিডেন্ট ইজ দ্য নমিনাল এক্সিকিউটিভ অথরিটি। প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ অথরিটি, মানে নামে মাত্র উনি এক্সিকিউটিভ অথরিটি, বাট দ্য রিয়েল পাওয়ার লাইজ টু দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার ইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ অথরিটি, ঠিক আছে, বোঝা গেছে। দ্য প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট, যেইভাবে রমেশের বাবা ছিল হেড অফ দ্য ফ্যামিলি, একইভাবে প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট, ঠিক আছে, বাড়ির হেড। প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। প্রাইম মিনিস্টার তাহলে কি, প্রাইম মিনিস্টার হচ্ছে হেড অফ দ্য গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটা ইন্ডিয়ার মধ্যে চলবে সেই গভর্নমেন্টের যে মেইন এক্সিকিউটিভ কে থাকবে সে হচ্ছে প্রাইম মিনিস্টার, ঠিক আছে। এরপর দেখো অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। আর্টিকেল 75 says that the prime minister shall be appointed by the president, ঠিক আছে। আর্টিকেল 75 আমরা কি পাই, যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবে। দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস দ্য লিডার অফ দ্য মেজরিটি পার্টি ইন দ্য লোকসভা অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার, ঠিক আছে। আফটার এভরি জেনারেল ইলেকশন যেই পার্টি উইনার হয় সেই পার্টির একজন মেম্বারকে প্রেসিডেন্ট কী করেন, প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত করেন, ঠিক আছে। কিন্তু যদি কোনো পার্টিরই ক্লিয়ার মেজরিটি থাকে না, তখন প্রেসিডেন্ট কী করেন, তখন প্রেসিডেন্ট তার ডিসক্রিপশন ইউজ করে যে কোনো একটা পার্টির মেম্বারকে প্রাইম মিনিস্টার বানাতে পারে, ঠিক আছে। কথার কথা এখন বিজেপি গভর্নমেন্ট পাওয়ারে আছে, কংগ্রেস পাওয়ারে নেই, বা আফটার জেনারেল ইলেকশন এই দুটো পার্টি আছে। এবার দেখা গেছে দুটো পার্টির মধ্যে কেউই ক্লিয়ার মেজরিটি পায়নি। বিজেপি 200টা সিট পেয়েছে, কংগ্রেস 200টা সিট পেয়েছে, ঠিক আছে। তো এইবার এই পার্টিগুলোর মধ্যে কে প্রাইম মিনিস্টার বা কে গভর্নমেন্ট ফর্ম করবে এইটা ডিসিশন নেবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ওনার কাছে এই ক্ষমতাটা আছে। আচ্ছা, পিএম অ্যাক্টস অ্যাজ চ্যানেল অফ কমিউনিকেশন বিটুইন প্রেসিডেন্ট অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স, ঠিক আছে। আর্টিকেল 78 বলছে যে প্রেসিডেন্ট এবং কাউন্সিল অফ মিনিস্টার্সদের মধ্যে, দেখো এখানে প্রেসিডেন্ট, হ্যাঁ, উনি হচ্ছে রমেশের ছেলে মেয়ে আর ওয়াইফ। তো এদের মধ্যে যে কমিউনিকেশান, এদের সাথে ফাদার বা রমেশের বাবার যে কমিউনিকেশান, এটা কে মেনটেন করছে, রমেশ করছে। একইভাবে প্রেসিডেন্ট এবং তার কাউন্সিল অফ মিনিস্টার্সদের মধ্যে যে কমিউনিকেশান সেটা কে মেনটেন করে, সেটা প্রাইম মিনিস্টার মেনটেন করে, ঠিক আছে। এটাই বলা হয়েছে আর্টিকেল 78-এ। তারপর দেখো, দ্য টার্ম অফ প্রাইম মিনিস্টার ইজ নট ফিক্সড অ্যান্ড হি হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। প্রাইম মিনিস্টারের কতদিন প্রাইম মিনিস্টার সে তার পোস্টে থাকবে সেটা কোনো ফিক্সড টার্ম নেই। সে যতদিন পর্যন্ত কাউন্সিল অফ পার্লামেন্টের মেম্বারদের সাপোর্ট যতদিন পর্যন্ত তার সাথে থাকবে ততদিন সে প্রাইম মিনিস্টার থাকবে, ঠিক আছে। সো লং অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার এনজয়েস দ্য মেজরিটি সাপোর্ট ইন দ্য লোকসভা হি ক্যান নট বি ডিসমিসড, ঠিক আছে। যতদিন প্রাইম মিনিস্টারের ফরে সাপোর্ট থাকবে মেম্বার অফ লোকসভাদের, ততদিন পর্যন্ত তাকে প্রাইম মিনিস্টারের পোস্ট থেকে সরানো যায় না, ঠিক আছে। হি লুজেস দ্য কনফিডেন্স অফ দ্য লোকসভা হি মাস্ট রিজাইন অর প্রেসিডেন্ট ক্যান ডিসমিস হিম, ঠিক আছে। যদি এমন কোনো সিচুয়েশন তৈরি হয় যে গভর্নমেন্টের পার্টির লোকেরা যদি, পার্টির এমপিরা যদি ওই পার্টি থেকে সরে যায়, তখন
যদি তার মেজরিটি তখন লোকসভার মধ্যে না থাকে, হ্যাঁ, তখন সে কী করতে হবে, তাকে বাধ্যতামূলকভাবে সে রিজাইন করতে হয়, আর না হয় প্রেসিডেন্ট তাকে তার পোস্ট থেকে সরিয়ে দিতে পারে। ঠিক আছে, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রাইম মিনিস্টার। ঠিক আছে, তো প্রাইম মিনিস্টারের কী কী পাওয়ার অ্যান্ড ফাংশন থাকে? অ্যাপয়েন্ট অ্যাজ মিনিস্টার অফ দ্য প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার রিকমেন্ড করে পার্সনদের বা ওই এমপিদের যাদের মিনিস্টার হওয়ার যোগ্যতা আছে, তো প্রাইম মিনিস্টার রিকমেন্ড করে প্রেসিডেন্টকে যে আপনি এই ব্যক্তিদের বা এই এমপিদের কাউন্সিল অফ মিনিস্টার পদে নিযুক্ত করুন। ঠিক আছে, হি রিকমেন্ড রিজলিউশন অফ দ্য লোকসভা। ঠিক আছে, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে রিকমেন্ড করে যে বিশেষ কারণে লোকসভার কার্যকলাপ করা সম্ভব হচ্ছে না, এই লোকসভাটাকে বা এই প্রেজেন্ট লোকসভাটাকে আপনি ডিজলিউট করে দিন। ঠিক আছে, বা এটাকে নষ্ট করে দিন। প্রাইম মিনিস্টার ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল, ইন্টার স্টেট কাউন্সিল, ন্যাশনাল ওয়াটার রিসোর্সেস কাউন্সিল, নীতি আয়োগ, এগুলোর চেয়ারম্যান থাকেন। ঠিক আছে, প্রাইম মিনিস্টার ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দিস অর্গানাইজেশনস। ঠিক আছে, এইখানে একটা লিস্ট দেওয়া হয়েছে যেখানে একদম শুরু থেকে যারা প্রাইম মিনিস্টার ছিলেন সেই প্রাইম মিনিস্টারের লিস্টটা দেওয়া হয়েছে। ঠিক আছে, ফার্স্ট প্রাইম মিনিস্টার কে ছিলেন আমাদের? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু উনি 1947 থেকে 1964 পর্যন্ত প্রাইম মিনিস্টার ছিলেন। ঠিক আছে, লংগেস্ট পিরিয়ড, এখনও পর্যন্ত লংগেস্ট পিরিয়ড উনি প্রাইম মিনিস্টার ছিলেন। ঠিক আছে, ডায়েড ইন অফিস, প্রাইম মিনিস্টার অফিসে থাকাকালীন সময়ে তিনি মারা গেছিলেন। তো ওই সময়ের যে ডেপুটি পিএম ছিল বা অ্যাক্টিং পিএম হিসেবে কাজ করেছিল কে? গুলজারিলাল নন্দা। ওনার পরে আফটার জেনারেল ইলেকশন 1964 তখন লাল বাহাদুর শাস্ত্রী পিএম পদে নিযুক্ত হন। তো উনি 64 থেকে 66 পর্যন্ত প্রাইম মিনিস্টার ছিলেন। তো জয় জওয়ান জয় কিষান এই যে ফ্রেজটা ছিল, এটা ইন্ডিয়া পাকিস্তান ওয়ার 1965-এ যখন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হয়েছিল, যুদ্ধ হয়েছিল, ওই সময় লাল বাহাদুর শাস্ত্রী এই ফ্রেজটা ইনিশিয়েট করেছিলেন, জয় জওয়ান জয় কিষান। তখন খুব পপুলার হয়েছিল এই ফ্রেজটা। ঠিক আছে, তো উনিও তার অফিস চলাকালীন মারা যান। তো তারপর গুলজারিলাল নন্দা তিনি তখনও ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন। তো উনি তখন প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হন। ঠিক আছে, এরপর কে প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হন? ইন্দিরা গান্ধী 1966 থেকে আপ টু 77 পর্যন্ত উনি প্রাইম মিনিস্টার ছিলেন। তারপর জনতা পার্টির মোরারজি দেসাই প্রাইম মিনিস্টার হয়েছিলেন, কিন্তু মোরারজি দেসাইয়ের যে গভর্নমেন্টটা ছিল সেটা নষ্ট হয়ে যায়, সেটা সাপোর্ট ছিল না তখন, ওই কারণে নো কনফিডেন্স মোশনের মাধ্যমে তখন ওই গভর্নমেন্টটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তারপরে চৌধুরী চরণ সিং উনি প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হন। আর আফটার দ্যাট আবার ইন্দিরা গান্ধী আসেন। হ্যাঁ, আপ টু 84 পর্যন্ত উনি প্রাইম মিনিস্টার ছিলেন। উনি অ্যাসাসিনেট করা হয়েছিল ওনাকে বাই হার বডিগার্ডস। তারপর রাজীব গান্ধী আসেন। ঠিক আছে, এইভাবে করে সবগুলো প্রাইম মিনিস্টার লিস্ট এখানে আছে, তোমরা একবার দেখে নিতে পারো। লাইক অটল বিহারী বাজপেয়ী শর্টেস্ট টেনিউর ছিল, 16 দিনের জন্য একবার মাত্র উনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন। তো উনি তখন কনফিডেন্স প্রুভ করতে পারেননি, উনি তখন রিজাইন করেছিলেন। ঠিক আছে, পিভি নরসিম্হা রাও ওয়াজ দ্য ফার্স্ট সাউথ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। ঠিক আছে, এইভাবে করে সবগুলো প্রাইম মিনিস্টার লিস্টটা তোমরা একবার দেখে নিও, বিকজ সামহাও কোশ্চেন ফ্রেম হতে পারে। ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার কে ছিল? রাজীব গান্ধী। আচ্ছা, এবার আমরা মুভ করছি কাউন্সিল অফ মিনিস্টার্সদের। ঠিক আছে, অ্যাজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর এ পার্লামেন্ট সিস্টেম of government modeled on the British pattern, the Council of Ministers headed by Prime Minister is the real executive authority. ঠিক আছে, তো the Council of Ministers headed by Prime Minister is the real executive authority, মানে টোটাল যে কাউন্সিল অফ মিনিস্টার্স যারা থাকেন তাদের হাতেই মেনলি এক্সিকিউশনের বা যে কোনো এক্সিকিউটিভের মেন পাওয়ার ক্ষমতাটা এনাদের হাতেই থাকে। ঠিক আছে, তারপর দেখো আর্টিকেল 74 কি বলছে? আর্টিকেল 74 ডিলস উইথ স্ট্যাটাস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স
And Article 75 deals with the appointment, tenure, responsibility, qualification, oath and salaries and allowances of the minister. ঠিক আছে, তো এই দুটো আর্টিকেলের মধ্যে এই জিনিসগুলো মেনশন করা আছে। তো আর্টিকেল 74 আরও ডিটেলসে যদি আমরা দেখি, দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার্স উইথ দ্য প্রাইম মিনিস্টার এট দ্য হেড, ঠিক আছে, to aid and advise the president who shall in exercise of his functions act in accordance with such advice, ঠিক আছে। তো there shall be a council of ministers, হ্যাঁ, প্রাইম মিনিস্টারের সাথে একটা কাউন্সিল অফ মিনিস্টার থাকবে যারা তাকে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে এইড করবে বা সাহায্য করবে বা অ্যাডভাইস দেবে প্রেসিডেন্টকে যে এই এক্সিকিউশনগুলো আপনি অ্যাসেন্ট দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আর্টিকেল 74 কি বলছে? আর্টিকেল 74 বলছে যে দেয়ার শ্যাল বি কাউন্সিল অফ মিনিস্টার্স উইথ দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের সাথে একটা কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবে যারা প্রেসিডেন্টকে এইড করবে, প্রেসিডেন্টকে অ্যান্ড অ্যাডভাইস করবে ডিফারেন্ট ম্যাটার্স এর ক্ষেত্রে, ঠিক আছে। আর্টিকেল 75 বলছে দ্য প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। প্রাইম মিনিস্টারের কথা বলা হয়েছে, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্ট করা হবে। দ্য আদার মিনিস্টার্স শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার, ঠিক আছে। আদার যে মিনিস্টাররা থাকবে বা কাউন্সিল অফ মিনিস্টার্সরা থাকবে তাদের প্রেসিডেন্টে নিয়োগ করবে, বাট নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্ট অবশ্যই প্রাইম মিনিস্টারের রিকমেন্ডেশন অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টগুলো করবে, ঠিক আছে। The total number of ministers, including the Prime Minister, in the Council of Ministers shall not exceed 15% of the total strength of the Lok Sabha, ঠিক আছে। কি বলা হয়েছে? টোটাল নাম্বার অফ মিনিস্টার্স কতজন হতে হবে? টোটাল নাম্বার অফ মিনিস্টার একটা লিমিট সেট করে দেওয়া হয়েছে যে লোকসভার যে টোটাল স্ট্রেংথ, লোকসভার টোটাল স্ট্রেংথ এখন কত? 545, ঠিক আছে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 550, কিন্তু প্রেজেন্টলি এই স্ট্রেংথটা হচ্ছে কত? 545, আপ টু 2026 পর্যন্ত 545 জন থাকবে। তারপর প্রয়োজন অনুসারে আরও 5 জন বা 1-2 জন 3 জন যদি প্রয়োজন পড়ে হয়তো বা বাড়তে পারে, কিন্তু আপ টু 2026 পর্যন্ত এই নাম্বারটাই থাকবে। তো কি বলা হয়েছে দেখো, কাউন্সিল অফ মিনিস্টার্সদের সংখ্যা যেন এই নাম্বারটার 15% থেকে বেশি না হয়, ঠিক আছে। এটা 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-তে বলা হয়েছে। দ্য কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা ফর অল ইটস পলিসিস অ্যান্ড অ্যাক্টিভিটিস, ঠিক আছে। কাউন্সিল অফ মিনিস্টাররা যে পলিসিগুলো থাকবে বা যেই বিলগুলো তারা নিয়ে আসবে বা যেই কাজকর্মগুলো তাদের থাকবে সেগুলোর জন্য তারা দায়ী থাকবে। কার কাছে দায়ী থাকবে? লোকসভার কাছে তারা আনসারেবল, ঠিক আছে। লোকসভার কাছে তারা কালেকটিভলি মানে সবাই মিলে একসাথে কালেকটিভলি রেসপন্সিবল থাকবে, দায়ী থাকবে ওই কাজগুলোর জন্য যারা যেই কাজগুলো তারা করবে, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিলিমসে প্রায় কোশ্চেন ফ্রেম হয়, এ পার্সন হু ইজ নট এ মেম্বার অফ আইদার হাউস ক্যান অলসো বিকাম এ মিনিস্টার, ঠিক আছে। দেখো, একজন পার্সন যে লোকসভা বা রাজ্যসভা কোনো একটা হাউসের মেম্বার নয়, সেও কিন্তু কি করতে পারে? মিনিস্টার পদে নিযুক্ত হতে পারেন, হ্যাঁ, প্রোভাইডেড দ্যাট ওনাকে উইদিন 6 মান্থস ওনাকে আবার ইলেকশনের মধ্যে কন্টেস্ট করতে হবে, কন্টেস্ট করে ওনাকে ওই পার্টিকুলার একটা সিট থেকে ওনাকে জিততে হবে, ঠিক আছে। তাহলেই উনি 6 মাসের পরেও মিনিস্টার পদে নিযুক্ত থাকতে পারবেন, আনা হয় ওনাকে ওই মিনিস্টার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে, ঠিক আছে। He cannot continue as minister for more than 6 months unless he secures a seat in either house of the parliament, ঠিক আছে। তাকে অবশ্যই পার্লামেন্টের যে কোনো একটা হাউস থেকে অবশ্যই তাকে ইলেকশন কন্টেস্ট করে তাকে উইনার হতে হবে, জিততে হবে, তাহলেই একমাত্র সে মিনিস্টার পদে নিযুক্ত থাকতে পারবেন, ঠিক আছে। তো প্রাইম মিনিস্টারের ক্ষেত্রেও একই জিনিস অ্যাপ্লিকেবল। প্রাইম মিনিস্টার এট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট, প্রাইম মিনিস্টার শুড নট বি এ মেম্বার অফ আইদার হাউস, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্টের সময় যে কোনো ব্যক্তি, যেটা পার্টি যদি গভর্নমেন্ট বা পার্টি যদি মনে করে যে এই ব্যক্তিটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, উনি কোনো প্রাইম মিনিস্টার না, উনি কোনো মেম্বার অফ পার্লামেন্ট না, কিন্তু ওনাকে আমরা চাই উনি প্রাইম মিনিস্টার হোক, এই ক্ষেত্রে
ওই কোনো একজন যে কোনো একজন মেম্বারকে প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত করা যায়, এটা পার্টির ডিসক্রিপশন, পার্টির হাতে এই ক্ষমতাটা থাকে। বাট 6 মাসের মধ্যে যে কোনো একটা কনস্টিটিউয়েন্সি থেকে ওনাকে অবশ্যই দাঁড়াতে লাগবে, ইলেকশন কন্টেস্ট করতে হবে, ঠিক আছে। যদি ইলেকশন কন্টেস্ট করে উনি জিততে পারে তাহলেই উনি প্রাইম মিনিস্টার পদে বা যে কোনো একটা মিনিস্টার পদে নিযুক্ত থাকতে পারবেন। যদি উনি ওই কনস্টিটিউয়েন্সি থেকে হেরে যান তাহলে তাকে কিন্তু ওই মিনিস্টার পদে থাকতে দেওয়া হবে না, সরিয়ে দেওয়া হবে। দেখো, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স কনসিস্ট অফ 3 ক্যাটাগরিজ, ঠিক আছে। কাউন্সিল অফ মিনিস্টারদের 3টে ক্যাটাগরিতে ভাগ করা থাকে। তো ফার্স্ট ক্যাটাগরি কি? ক্যাবিনেট মিনিস্টার্স, মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার, ঠিক আছে। তো এনাদের রোলটা কি আমরা এখনই দেখব। তো ক্যাবিনেট মিনিস্টার্স কারা? তো ক্যাবিনেট মিনিস্টার্স হেড দ্য ইম্পর্ট্যান্ট মিনিস্ট্রিজ, ডিফারেন্ট যে মিনিস্ট্রিগুলো থাকে তাদের হেড পদে নিযুক্ত করা হয় ক্যাবিনেট মিনিস্টারদের, ঠিক আছে। ক্যাবিনেট মিনিস্টার কয়েকজন ক্যাবিনেট মিনিস্টার থাকে যারা প্রাইম মিনিস্টারকে এইড করেন, ঠিক আছে। কাউন্সিল অফ মিনিস্টার্সের মধ্যে অনেকজন মিনিস্টার থাকে, হ্যাঁ, অনেকজন মিনিস্টার্স থাকে। দেখো, কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যাবাউট 50 জনের মতো হতে পারে, ঠিক আছে। 15% যদি আমি ধরি, 545-এর 15% যদি আমি ধরি, 5, 15, 75, মোটামুটি 80 জনের মতো কাউন্সিল অফ মিনিস্টার্স হতে পারে। আর এটার একটা এক্সাক্ট নাম্বার আছে যেটা আমি এখন বার করছি না। আর এদের মধ্যে কয়েকজন থাকে, 15-20 জন 25 জনের মধ্যে থাকতে পারে, যারা থাকবে ক্যাবিনেট মিনিস্টার্স, ঠিক আছে। যারা থাকবে কি? ক্যাবিনেট মিনিস্টার্স। তো ক্যাবিনেট মিনিস্টার্সদের হাতে ইম্পর্টেন্ট দায়িত্বগুলো দেওয়া থাকে, ইম্পর্টেন্ট মিনিস্ট্রিজগুলো দেওয়া থাকে, লাইক হোম মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ডিফারেন্ট মিনিস্ট্রিজগুলো দেওয়া থাকে, ঠিক আছে। তারপর আমরা দেখছি মিনিস্টার অফ স্টেট। দ্য মিনিস্টার অফ স্টেট ক্যান ইদার বি গিভেন ইন্ডিপেন্ডেন্ট চার্জ অফ মিনিস্ট্রিজ অর ডিপার্টমেন্টস অর ক্যান বি অ্যাটাচড টু ক্যাবিনেট মিনিস্ট্রিজ, ঠিক আছে। মিনিস্টার্স অফ স্টেটদের যারা স্টেট মিনিস্টার থাকবে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট চার্জ দেওয়া হতে পারে, আবার তাদের ডিফারেন্ট ডিপার্টমেন্টের যে মিনিস্টাররা থাকবে তাদের অ্যাসিস্ট্যান্ট বা তাদের হেল্পার হিসাবে থাকতে পারে, ঠিক আছে। তারপর আমরা দেখছি ডেপুটি মিনিস্টার্স। দ্য ডেপুটি মিনিস্টার্স আর নট গিভেন ইন্ডিপেন্ডেন্ট চার্জ অফ মিনিস্ট্রিজ, ঠিক আছে। তো ডিফারেন্ট মিনিস্ট্রির ইন্ডিপেন্ডেন্ট চার্জ ডেপুটি মিনিস্টারদের দেওয়া হয় না। দে অলওয়েজ অ্যাসিস্ট দ্য ক্যাবিনেট মিনিস্টার্স অর দ্য স্টেট মিনিস্টার্স, ঠিক আছে, অথবা বুথ। তারা ক্যাবিনেট মিনিস্টার্সদের অথবা স্টেট মিনিস্টারদের হেল্প করার জন্য এরা নিযুক্ত থাকেন, ঠিক আছে। তাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট মিনিস্ট্রি তাদের হাতে দেওয়া হয় না। Minister can be taken from members of either house, and minister who is member of one house has the right to speak and take part in the proceedings of the other house but cannot vote, ঠিক আছে। তো যারা মিনিস্টার থাকবে, কাউন্সিল অফ মিনিস্টার্সের মধ্যে যারা মিনিস্টার্সরা থাকবে তারা তো বেসিক্যালি যে কোনো একটা হাউসের মেম্বার থাকে, হয় লোকসভা না হয় রাজ্যসভা, কিন্তু তারা কাউন্সিল অফ মিনিস্টারদের কথা বলছি শুধু, তারা কিন্তু তারা লোকসভার মেম্বার, তারা কিন্তু রাজ্যসভাতেও বসতে পারে, হ্যাঁ, অবশ্যই রাজ্যসভাতে বসতে পারে, বা কেউ এদের মধ্যে রাজ্যসভার মেম্বারও থাকতে পারে, তো উনি অবশ্যই লোকসভাতে বসতে পারবে। বাট দে ডো নট হ্যাভ দ্য রাইট টু ভোট ইন দ্য হাউস ইন হুইচ হি ইজ নট এ মেম্বার, ঠিক আছে। তো দেখো, ইফ দ্য প্রাইম মিনিস্টার রিজাইন্স অর পাসেস অ্যাওয়ে দ্য এন্টায়ার মিনিস্ট্রি গোজ আউট অটোমেটিক্যালি। যদি প্রাইম মিনিস্টার রিজাইন করে অথবা প্রাইম মিনিস্টার যদি মারা যান, ওই ক্ষেত্রে কিন্তু টোটাল কাউন্সিল অফ মিনিস্টারটাই কিন্তু তখন অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যায়, ঠিক আছে। তো এখন আমরা দেখব পার্লামেন্ট, ঠিক আছে। পার্লামেন্ট অর্গানস অফ ডিফারেন্ট অর্গানস অফ পার্লামেন্ট। তো আমাদের যে পার্লামেন্টের এটা পার্লামেন্টের আমাদের 3টে অর্গান থাকে। তো এদের মধ্যে একটা অর্গান হচ্ছে প্রেসিডেন্ট, একটা হচ্ছে লোকসভা, আর একটা হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে। তো এটাই এখানে দেখানো হয়েছে যে প্রেসিডেন্ট, রাজ্যসভা, লোকসভা, ঠিক আছে। দেখো, প্রেসিডেন্ট
is an integral part of the parliament but president is not a member of parliament. কথাটা মাথায় রাখতে হবে, প্রেসিডেন্ট কিন্তু কোনো একটা হাউসের মেম্বার নয়, ঠিক আছে। হি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। আমাদের পার্লামেন্টটাকে তিনটা পার্টে ডিভাইড করি আমরা, প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। তো প্রেসিডেন্ট এবং দুটো হাউস, ঠিক আছে। প্রেসিডেন্ট কিন্তু এই দুটো হাউসের মধ্যে কোনো একটা মেম্বার নয়, হি ইজ জাস্ট এ পার্ট অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে। কেন প্রেসিডেন্ট পার্লামেন্টের পার্ট? বিকজ লোকসভা এবং রাজ্যসভাতে যে বিলগুলো পাস হয়, সেই বিলগুলো কিন্তু প্রেসিডেন্টের কাছে নিয়ে যেতে হয় অ্যাসেন্টের জন্য, ঠিক আছে। তো প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্ট অ্যাসেন্ট দিতে হয়। এই কারণে প্রেসিডেন্ট কী করছে বেসিক্যালি, এখানে প্রেসিডেন্ট লোকসভা এবং রাজ্যসভার যে ইম্পর্ট্যান্ট কাজগুলোর মধ্যে অংশগ্রহণ করছে। এই কারণে প্রেসিডেন্টকে বলা হয় হি ইজ দ্য পার্ট অফ পার্লামেন্ট বাট হি ইজ নট এ মেম্বার অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। দেখো, আর্টিকেল 79 to 122 অফ পার্ট 5 অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ অর্গানাইজেশন, কম্পোজিশন, ডিউরেশন, অফিসেস, প্রসিডিউরস, প্রিভিলেজেস, পাওয়ার্স অ্যান্ড সো অন অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে। দেখো, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ 3 পার্টস, ঠিক আছে। দ্য প্রেসিডেন্ট, দ্য কাউন্সিল অফ স্টেটস অ্যান্ড দ্য হাউস অফ পিপল। এখন আমরা দেখলাম এখানে যে আমাদের পার্লামেন্টের 3টে পার্ট হয়। তো এই পার্টগুলো কী কী? প্রেসিডেন্ট, দ্য কাউন্সিল অফ স্টেটস, তো কাউন্সিল অফ স্টেটস আমরা কাকে বলি? রাজ্যসভাকে। দ্য হাউস অফ পিপল, দ্য হাউস অফ পিপল আমরা কাকে বলি? লোকসভাকে। ইন 1954, 1954-তে এই রাজ্যসভা এবং লোকসভা নামগুলো দেওয়া হয়েছিল, বাট ইনিশিয়ালি নামগুলো কীরকম ছিল? দ্য কাউন্সিল অফ স্টেটস অ্যান্ড দ্য হাউস অফ পিপল, ঠিক আছে। 1954-তে রাজ্যসভা এবং লোকসভায় হিন্দি নামগুলো দেওয়া হয়েছিল। রাজ্যসভাকে বলা হয় দ্য আপার হাউস, দ্য সেকেন্ড চেম্বার অথবা হাউস অফ এল্ডার্স, ঠিক আছে, হাউস অফ এল্ডার্স। অ্যান্ড দ্য লোকসভা ইজ দ্য লোয়ার হাউস, ফার্স্ট চেম্বার অথবা পপুলার হাউস, ঠিক আছে। দ্য রাজ্যসভা রিপ্রেজেন্টস দ্য স্টেটস এবং ইউনিয়ন টেরিটরিজ, যতগুলো স্টেটস এবং ইউনিয়ন টেরিটরিজে রিপ্রেজেন্ট করে কে? রাজ্যসভা মেম্বার্সরা। আর লোকসভা মেম্বার্সরা ডিরেক্টলি পিপলদের রিপ্রেজেন্ট করে, ডিরেক্টলি পিপল অফ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। Though the President of India is not a member of either house of the parliament and does not sit in the parliament to attend its meeting, he is an integral part of the parliament, ঠিক আছে। এখানে আমরা আলোচনা করলাম এখনই যে প্রেসিডেন্ট একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট বাট হি ইজ নট মেম্বার অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। এরপর দেখো, পার্লামেন্ট ফর এক্সাম্পল হি সামন্স and prorogues both the houses, dissolves the Lok Sabha, addresses both the houses, issues ordinance when they are not in session. দেখো, এই যে কাজগুলো, এই যে ফাংশনগুলো প্রেসিডেন্ট করে থাকেন, এই কারণে প্রেসিডেন্টকে কি বলা হয়? প্রেসিডেন্টকে বলা হয় হি ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে। A parliamentary system of government is the one in which the executive is responsible to the legislature for its policies and acts, ঠিক আছে। তো পার্লামেন্টের মধ্যে কি হয়? এক্সিকিউটিভ লোকসভার তার পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকে যে তোমরা কেন তারা কোনো একটা পার্টিকুলার পলিসি বা কিছু একটা অ্যাক্টিভিটি তারা করেছে, ঠিক আছে, রেসপন্সিবল থাকে। আমরা আগেও আলোচনা করেছি ব্যাপারটা। তো পার্লামেন্টারি যে গভর্নমেন্ট, সেই টাইপের গভর্নমেন্টটাকে আমরা কী বলে থাকি? ক্যাবিনেট গভর্নমেন্টও বলে থাকি, আবার রেসপন্সিবল গভর্নমেন্টও বলে থাকি, ওয়েস্টমিনস্টার মডেল অফ গভর্নমেন্টও বলে থাকি। ওয়েস্টমিনস্টার মডেল মানে হচ্ছে ইউকের যে পার্লামেন্ট, তার সাথে তুলনা করে বলা হয়েছে। ক্যাবিনেট গভর্নমেন্টস বিকজ এই গভর্নমেন্টের মধ্যে ক্যাবিনেট মিনিস্টারদেরই হাতে সর্বসর্বা ক্ষমতা থাকে। রেসপন্সিবল গভর্নমেন্ট কেন বলা হয়ে থাকে? বিকজ এই গভর্নমেন্টটা রেসপন্সিবল থাকে, দায়বদ্ধ থাকে লোকসভার কাছে। তো এই ধরনের পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট আমরা কোথায় কোথায় দেখতে পাই? ব্রিটেনে দেখতে পাই, জাপান, কানাডা, ইন্ডিয়া, এই মেজর কান্ট্রিগুলোর মধ্যে দেখতে পাই। এছাড়া ছোটো ছোটো কান্ট্রিগুলোর মধ্যে এক্সিস্ট করে। দ্য পলিটিক্যাল পার্টি হুইচ সিকিউরস মেজরিটি সিটস ইন দ্য লোকসভা ফর্মস দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। যে পলিটিক্যাল পার্টিটা মেজরিটি সিট পায় সে গভর্নমেন্ট ফর্ম করে। যদি সে মেজরিটি সিটস না পায় তাহলে সে কী করবে? অন্য ছোটো ছোটো পার্টিদের হেল্প চাইবে যে তোমরা আমাকে সাপোর্ট করো, আমরা মিলে একসাথে কোয়ালিশন মিনিস্ট্রি ফর্ম করব, ঠিক আছে। মিনিস্টার
প্রাইম মিনিস্টার প্লেজ দ্য লিডারশিপ রোল ইন দ্য সিস্টেম অফ গভর্নমেন্ট, ঠিক আছে, প্রাইম মিনিস্টার লিডারশিপ রোলে থাকেন। দ্য মিনিস্টার্স আর কালেক্টিভ রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট ইন জেনারেল অ্যান্ড টু দ্য লোকসভা ইন পার্টিকুলার, আর্টিকেল 75-এ এই জিনিসটাও বলা আছে, ঠিক আছে। তো চলো আমরা এখন দেখি রাজ্যসভা, দ্য আপার হাউস অর দ্য ফার্স্ট হাউস অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে। দ্য রাজ্যসভা ওয়াজ ফার্স্ট কনস্টিটিউটেড অন 3rd এপ্রিল 1952, ঠিক আছে, 3rd এপ্রিল 1952 থেকে রাজ্যসভার কাজকর্ম শুরু হয়েছিল। ইট হেল্ড ইটস ফার্স্ট মিটিং অন 13th মে 1952। ডেটগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য রাজ্যসভা ইজ ফিক্সড এট 250। 250 হচ্ছে রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ, মানে রাজ্যসভার যে এমপিরা 250 টোটাল সিটস থাকে, আউট অফ হুইচ 238 আর টু বি রিপ্রেজেন্টেটিভস অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে। তো 238টা সিট থাকে কি স্টেটস এবং ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড 12 আর টু বি নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট। 12 জন মেম্বার থাকে যাদের প্রেসিডেন্ট নমিনেট করে, প্রেসিডেন্ট নমিনেট করে যে এই লোকগুলো, এই লোকদের বিশেষ দক্ষতা, বিশেষ কিছু এক্সপিরিয়েন্স বা ক্ষমতা আছে, তো তারা এই কোয়ালিফিকেশনের ভিত্তিতে তাদের প্রেসিডেন্ট কী করে রাজ্যসভার মেম্বার নিয়োগ করতে পারেন। রিপ্রেজেন্টেশন অফ দ্য স্টেটস, ঠিক আছে, দ্য রাজ্যসভা রিপ্রেজেন্টস দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য স্টেটস ইন দ্য রাজ্যসভা আর ইলেক্টেড বাই দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, ঠিক আছে। তো রাজ্যসভার মেম্বারদের কী করে ইলেক্ট করা হয়, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে এমএলএসরা থাকে, ইলেক্টেড মেম্বার্স, যে ইলেক্টেড মেম্বার্সরা থাকে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে, তারা রাজ্যসভার মেম্বার সিলেকশনে অংশগ্রহণ করেন, ঠিক আছে। দ্য ইলেকশন ইজ হেল্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, ঠিক আছে। এটা এক ধরনের একটা ইনডিরেক্ট ইলেকশন, ঠিক আছে, ইনডিরেক্ট ইলেকশন। আচ্ছা, দ্য সিটস আর অ্যালটেড টু দ্য স্টেটস ইন দ্য রাজ্যসভা অন দ্য বেসিস অফ পপুলেশন, ঠিক আছে। সিটগুলো কী করে অ্যালট করা হয়, পার্টিকুলার কোনো একটা স্টেটে যে পপুলেশন থাকে সেই পপুলেশনের ভিত্তিতে রাজ্যসভা সিটগুলো অ্যালট করা হয়। ত্রিপুরাতে যেমন একটা সিট আছে রাজ্যসভার জন্য। রিপ্রেজেন্টেশন অফ দ্য ইউনিয়ন টেরিটরিজ, দ্য রিপ্রেজেন্টেটিভস অফ ইচ ইউনিয়ন টেরিটরি ইন দ্য রাজ্যসভা আর ইনডিরেক্টলি ইলেক্টেড বাই মেম্বার্স অফ অ্যান electoral college specially constituted for the purpose. This election is also held in accordance with the system of proportional representation by means of single transferable vote. Out of the 9 union territories, only Delhi and Pondicherry have representation in Rajya Sabha, ঠিক আছে। যেহেতু জম্মু অ্যান্ড কাশ্মীর এখন প্রেসিডেন্টস রুল অ্যাক্টিভ আছে, তো জম্মু অ্যান্ড কাশ্মীরের এখনও পর্যন্ত রাজ্যসভা থেকে কোনো মেম্বার এখন রাজ্যসভাতে নেই। তো তারপর দেখো নমিনেটেড মেম্বার্স, দ্য প্রেসিডেন্ট নমিনেটস 12 মেম্বার্স টু দ্য রাজ্যসভা। রাজ্যসভাতে প্রেসিডেন্ট 12 জন মেম্বারকে নমিনেট করে ফ্রম পিপল হু হ্যাভ স্পেশাল নলেজ অর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন আর্ট, লিটারেচার, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস, ঠিক আছে। 12 জন মেম্বারকে প্রেসিডেন্ট নমিনেট করেন, ঠিক আছে, এটা আমরা দেখেছি আগেও। ডিউরেশন অফ দ্য রাজ্যসভা, দ্য রাজ্যসভা ইজ এ কন্টিনিউইং চেম্বার দ্যাট ইজ পার্মানেন্ট বডি, ঠিক আছে। একটা পার্মানেন্ট বডি, রাজ্যসভাকে কখনো ডিজলিউট করা যায় না, নট সাবজেক্ট টু ডিজলিউশন। হাউএভার 1/3 অফ ইটস মেম্বার্স রিটায়ার এভরি সেকেন্ড ইয়ার। তাহলে রাজ্যসভা কিন্তু একটা কন্টিনিউইং চেম্বার, সবসময় চলতে থাকে। লোকসভা আমরা যখন পড়বো তখন আমরা দেখবো যে লোকসভার টার্ম হচ্ছে 5 ইয়ার্স নর্মাল টাইম, বাট রাজ্যসভার এই ধরনের কোনো সময় নির্দিষ্ট কোনো সময় নেই। রাজ্যসভার মেম্বাররা, রাজ্যসভা একটা কন্টিনিউইং বডি, এটা কখনো ডিজলিউট হয় না। তো এদের মেম্বার্সরা আফটার এভরি 6 ইয়ার্স এদের রিটায়ারমেন্ট হয়, মেম্বার্সদের রিটায়ারমেন্ট হয় আফটার 6 ইয়ার্স, ঠিক আছে। এভরি সেকেন্ড ইয়ার 1/3 অফ দ্য মেম্বার রিটায়ার, ঠিক আছে। প্রতি 2 বছর অন্তর অন্তর রাজ্যসভার যে মেম্বাররা থাকে তাদের 1/3 মেম্বার রিটায়ার করে, ঠিক আছে। তো ফ্রেশ ইলেকশন হয়, নতুন করে আবার এই সিটগুলোকে পূরণ করা হয়। লাইক রাজ্যসভার এখন টোটাল মেম্বার হচ্ছে 245, ঠিক আছে। এই 245-এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার 250, বাট এখন রাজ্যসভাতে 245 জন আছে। তো 245-এর মধ্যে যদি 1/3 হয় তাহলে কতজন হয়, 3 8 24, 80 জনের থেকে একটু বেশি হতে পারে। তো এই 80 জনের মতো মেম্বার এভরি 2 ইয়ার্স রিটায়ার করে, এবং এই 80টা সিটের জন্য রাজ্যসভার সিটগুলোকে পূরণ করার জন্য আবার ইলেকশন হয়।
their seats are filled up by fresh elections and presidential nominations at the beginning of the every third year. The Representation of the People Act 1951 provided that the term of office of a member of Rajya Sabha shall be 6 years. ঠিক আছে। চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। ঠিক আছে, তো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কী হয়, এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। ঠিক আছে, রাজ্যসভার চেয়ারম্যান আলাদা করে কেউ নিযুক্ত থাকেন না, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এই পোস্টারতে সবসময় চেয়ারম্যান হিসাবে কাজ করেন। আচ্ছা, এরপর দেখি আমরা ডেপুটি চেয়ারম্যান। দ্য ডেপুটি চেয়ারম্যান ইজ ইলেক্টেড বাই দ্য রাজ্যসভা ফ্রম অ্যামংস্ট ইটস মেম্বার্স। ঠিক আছে, এদের রাজ্যসভার মেম্বারদের থেকেই একজনকে ডেপুটি চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। দ্য ডেপুটি চেয়ারম্যান পারফর্মস দ্য ডিউটিস অফ দ্য চেয়ারম্যানস অফিস হোয়েন ইট ইজ ভ্যাকেন্ট অর হোয়েন দ্য ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টস এজ প্রেসিডেন্ট। ঠিক আছে, তো ভাইস প্রেসিডেন্ট যদি প্রেসিডেন্টের কাজ করতে হয় ইন সাম স্পেশাল সিচুয়েশন, তো এই ক্ষেত্রে ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করেন। দেখো, সাম স্পেশাল পাওয়ার্স অফ রাজ্যসভা, রাজ্যসভার কিছু স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। আর এগুলো কি, অল ইন্ডিয়া সার্ভিসেস, হ্যাঁ, এনি রিজলিউশন সিকিং ক্রিয়েশন ওয়ান আর মোর অল ইন্ডিয়া সার্ভিস, যদি অল ইন্ডিয়া সার্ভিসের প্রয়োজন পড়ে, কোনো কিছু অল্টারেশন, কোনো কিছু যদি এতে অ্যাড করা বা বাদ দেওয়া বা কোনো কিছু যে কোনো রকম কাজ অল ইন্ডিয়া সার্ভিসগুলোর ক্ষেত্রে, তো এই ক্ষমতাটা কার হাতে দেওয়া আছে, রাজ্যসভার হাতে। ঠিক আছে। রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের রিমুভালের ক্ষেত্রে রাজ্যসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর প্রেসিডেন্টের রিমুভাল অ্যাকচুয়ালি রাজ্যসভার থেকেই ইনিশিয়েট করা হয়। এ রেজলিউশন সিকিং লেজিসলেশন অন এনি সাবজেক্ট অফ দ্য স্টেট লিস্ট, আর্টিকেল 249। তো স্টেট লিস্ট, ডিফারেন্ট স্টেটসের মধ্যে যেহেতু রাজ্যসভাকে কাউন্সিল অফ স্টেটসও বলা হয়ে থাকে, মানে স্টেটসগুলোকে রিপ্রেজেন্ট করে বা ইউনিয়ন টেরিটরিজগুলো রিপ্রেজেন্ট করে। তো স্টেট লিস্ট বলতে আমরা কী বুঝি, তিনটে লিস্ট হয় গভর্নমেন্টের আন্ডারে, তিনটা লিস্ট হয়, যেমন ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, তো ইউনিয়ন লিস্টে যেই টপিকগুলো থাকবে সেগুলো ইউনিয়ন গভর্নমেন্ট দেখবে, স্টেট লিস্টে যেই টপিকগুলো থাকবে সেগুলো স্টেট গভর্নমেন্ট পরিচালনা করবে, আর কনকারেন্ট লিস্টে যেই টপিকগুলো থাকবে এগুলোর উপরে লেজিসলেশন বা লজ ইউনিয়ন গভর্নমেন্টও করতে পারে, আবার স্টেট গভর্নমেন্টও করতে পারে। ঠিক আছে, তো এই স্টেট লিস্টের মধ্যে যদি কোনো রকম কোনো কিছু পরিবর্তন বা কিছুই করার প্রয়োজন হয়, তো সেটা রাজ্যসভার হাতে এই ক্ষমতাটা আছে যে তারা স্টেট লিস্টের টপিকগুলোর উপরে কোনো লেজিসলেশন বা কোনো রকম লজ বিলস এগুলো নিয়ে কাজ করতে পারে। আচ্ছা, এরপর দেখো কোয়ালিফিকেশান ফর ইলেকশন টু দ্য রাজ্যসভা। রাজ্যসভাতে ইলেকশনের জন্য কী কী কোয়ালিফিকেশান থাকতে লাগে, ওয়ান হ্যাজ টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তার 30 ইয়ার্স অফ এজ হতে হবে, হি শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, আর হি মাস্ট বি রেজিস্টার্ড ভোটার অর্ডিনারি সিটিজেন ইন দ্য স্টেট অফ ইউনিয়ন টেরিটরি ফ্রম হোয়ার হি ইজ ইন্টেন্ডেড টু বি চুজেন। ঠিক আছে, দেখো, ইউপি হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ রাজ্যসভা সিটস। ঠিক আছে, সবচেয়ে বেশি রাজ্যসভা সিট আমরা কোথেকে দেখতে পাই, ইউপি থেকে 31টা সিট থাকে, যেখানে ত্রিপুরার শুধুই একটা সিট থাকে। আর সেকেন্ড পজিশনে কে আছে, মহারাষ্ট্র 19 সিটস নিয়ে। অল দ্য স্টেটস অফ দ্য নর্থ ইস্ট অ্যাকসেপ্ট আসাম হ্যাভ 1 সিটস ইচ। ঠিক আছে, আসাম ছাড়া বাকি সবগুলো নর্থ ইস্টার্ন স্টেটে একটা করে রাজ্যসভা সিট রয়েছে, আর আসামে টোটাল 7টা রাজ্যসভা সিট রয়েছে। ঠিক আছে, এর মানে হচ্ছে নর্থ ইস্ট থেকে টোটাল 14টা, আসামে 7টা এবং বাকি 7টা স্টেটে 7টা, টোটাল 14টা রাজ্যসভার সিট রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার একটা জিনিস কথা বলি, রাজ্যসভা আমরা মোটামুটি শেষ করলাম। যেই পোস্টগুলোতে ইনডিরেক্ট ইলেকশন হয়, লাইক আরএস মেম্বার্স, ঠিক আছে, মানে রাজ্যসভা মেম্বার্স আর প্রেসিডেন্ট, এগুলোতে ইনডিরেক্ট ইলেকশন হয়। তো যেগুলোতে ইনডিরেক্ট ইলেকশন হয় সেই পোস্টগুলোতে ক্ষমতা কম থাকে। ঠিক আছে, আমরা দেখেছি যে প্রেসিডেন্টের ক্ষমতা প্রাইম মিনিস্টার থেকে কম হয়। ঠিক আছে, বা রিয়েল এক্সিকিউটিভ অথরিটি কার হাতে থাকে, প্রাইম মিনিস্টারের হাতে থাকে। আবার লোকসভা এবং রাজ্যসভার মধ্যে রাজ্যসভাতে ইনডিরেক্ট ইলেকশন হয়, লোকসভাতে ডিরেক্ট ইলেকশন হয়, ডিরেক্টলি পিপলরা পার্টিসিপেট করে। তো লোকসভাতে ক্ষমতাটা থাকে বেশি, রাজ্যসভাতে ক্ষমতাটা তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে।
ঠিক আছে, বিকজ রাজ্যসভা মেম্বার্স আর ইলেক্টেড বাই ইনডিরেক্ট ইলেকশনস। ঠিক আছে, প্রেসিডেন্ট আমাদের কান্ট্রিকে টোটাল কান্ট্রিকে স্টেটকে রিপ্রেজেন্ট করে, আর রাজ্যসভা মেম্বার্সরা ওই হাউসের মধ্যে বা রাজ্যসভার মধ্যে পার্টিকুলার কোনো একটা স্টেটকে রিপ্রেজেন্ট করে। তো চলো এখন আমরা দেখব লোকসভা। দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য লোকসভা ইজ ফিক্সড এট 550। ঠিক আছে, লোকসভা হচ্ছে আমাদের লোয়ার হাউস, তো ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য লোকসভা ইজ 550। আউট অফ দিস 530 মেম্বার্স আর টু বি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেটস অ্যান্ড 20 মেম্বার্স আর টু বি রিপ্রেজেন্টেটিভস অফ দ্য ইউনিয়ন টেরিটরিজ। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটাল নাম্বারটা, বাট প্রেজেন্টলি দেয়ার আর 545 সিটস। ঠিক আছে, 545টা সিট, তার মধ্যে 543টা সিটসের মধ্যে ইলেকশন হয়। ঠিক আছে, আর দুটো নমিনেটেড সিট থাকে। তো প্রেজেন্টলি দেয়ার আর 543 মেম্বার্স, 520 আর ফ্রম স্টেটস অ্যান্ড 18 ফ্রম ইউটিস। ঠিক আছে, 525টা স্টেটসের থেকে থাকে আর 18টা ইউনিয়ন টেরিটরি থেকে থাকে। আর দুটো সিট কি থাকে, দুটো সিট থাকে নমিনেটেড সিটস, যেগুলো প্রেসিডেন্ট নমিনেট করে। কাদের থেকে? ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। ঠিক আছে, বাট প্রেসিডেন্টের যে নমিনেট করার অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে দুজনকে নমিনেট করার যে প্রভিশনটা আছে, এই প্রভিশনটা আর্টিকেল 331-এর মধ্যে মেনশন করা ছিল, এটা এখন রিপিল করে দেওয়া হয়েছে বা রিমুভ করে দেওয়া হয়েছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ঠিক আছে, the parliament has frozen the representation of the states and UTs in the Lok Sabha at 543 till 2026. 2026 পর্যন্ত এই নাম্বারটাকে আর বাড়ানো যাবে না, এই নাম্বারটা ফিক্স করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো রিপ্রেজেন্টেশন অফ দ্য স্টেটস, দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য স্টেটস ইন দ্য লোকসভা আর ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল। ঠিক আছে, ডিরেক্ট ইলেকশন হয় লোকসভা ইলেকশন, যেমন আমাদের রিসেন্টলি 2024-এ রিসেন্টলি ইলেকশনটা গেছে, যেটাকে আমরা জেনারেল ইলেকশন বলে থাকি। Total 525 seats in 2024. The election is based on the principle of universal adult franchise. ঠিক আছে, representation of union territories. The members of Lok Sabha from the union territories are also chosen by direct election. ঠিক আছে, এখানে দেওয়া হয়েছে নমিনেটেড মেম্বারশিপ ব্যাপারে, যেটা এখন রিপিল করে দেওয়া হয়েছে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে, যেটা প্রেসিডেন্ট নমিনেট করতো। ঠিক আছে, ডিউরেশন অফ দ্য লোকসভা, unlike the Rajya Sabha, the Lok Sabha is not a continuing chamber. Its normal time is 5 years. ঠিক আছে, একটা নর্মাল টাইম 5 ইয়ার্সের জন্য লোকসভা মেম্বারদের নিয়োগ করা হয়। ফ্রম দ্য ডেট অফ ইটস ফার্স্ট মিটিং আফটার দ্য জেনারেল ইলেকশন, জেনারেল ইলেকশনের পরে যে ফার্স্ট মিটিংটা হয় লোকসভার মধ্যে, সেই মিটিংয়ের ডেট থেকে কাউন্টিং করে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত লোকসভাটা ক্ষমতায় থাকে। হাউএভার দ্য প্রেসিডেন্ট ইজ অথরাইজ টু ডিজলভ দ্য লোকসভা এট এনি টাইম। ঠিক আছে, তো প্রেসিডেন্টের কাছে এই ক্ষমতাটা আছে যে প্রেসিডেন্ট বিশেষ কোনো কারণে যখন খুশি লোকসভাকে রিজলিউট করতে পারে বা বাতিল করতে পারে। তো প্রেসিডেন্ট চাইলেই যে কাজটা করতে পারবে এমন না, অবশ্যই যদি ওই লোকসভা যে গভর্নমেন্টটা ফর্ম হবে আফটার জেনারেল ইলেকশন, ওই গভর্নমেন্ট যদি তার পপুলার সাপোর্ট যদি না থাকে, বা হয়তো বা গভর্নমেন্ট ফর্ম হওয়ার সময় সাপোর্টটা ছিল, পরবর্তীকালে সাপোর্টটা সরে গেছে, তো ওই ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট তৎক্ষণাৎ ওই গভর্নমেন্টটাকে নষ্ট করে দিতে পারে, লোকসভাটাকে বাতিল করে দিতে পারে। ঠিক আছে, দ্য নর্মাল টার্ম অফ দ্য লোকসভা ক্যান বি এক্সটেন্ডেড বাই অ্যাক্ট পাসড বাই পার্লামেন্ট ইটসেলফ ডিউরিং এমার্জেন্সির সময় 1 বছরের জন্য কিন্তু সময়কালটাকে এক্সটেন্ড করা যেতে পারে। ঠিক আছে, এমার্জেন্সির সময় সে 5 বছরটাকে 6 বছর করা যেতে পারে। স্পিকার অফ দ্য লোকসভা, দেখো দ্য স্পিকার ইজ দ্য চিফ প্রিসাইডিং অফিসার অফ দ্য লোকসভা। দ্য স্পিকার ইজ ইলেক্টেড বাই দ্য লোকসভা ফ্রম অ্যামংস্ট ইটস মেম্বার্স। আর্টিকেল 93-তে বলা আছে এটা, যে স্পিকার কীভাবে নিয়োগ করা হবে, লোকসভার যে মেম্বাররা থাকবে এই মেম্বারদের থেকে যে কোনো একজন ব্যক্তিকে স্পিকার পদে নিযুক্ত করা হয়। Whenever the Lok Sabha is dissolved, the speaker does not vacate his office and continue till the newly elected Lok Sabha meets. ঠিক আছে, স্পিকার কখন রিজাইন করেন? স্পিকার নেক্সট যে লোকসভার যে নেক্সট যে মিটিং হবে, সেই মিটিংয়ের জাস্ট আগে স্পিকার তখন রিজাইন করেন, মানে আগের লোকসভার যে স্পিকার ছিল সেই স্পিকার তখন রিজাইন করেন। ঠিক আছে, তারপর দেখো রুলস, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য স্পিকার। তো স্পিকার ইজ দ্য হেড অফ দ্য লোকসভা। ঠিক আছে, স্পিকার হচ্ছে লোকসভার হেড, দ্য গার্ডিয়ান অফ দ্য পাওয়ার্স অ্যান্ড প্রিভিলেজেস অফ দ্য মেম্বার্স। ঠিক আছে, লোকসভা মেম্বারদের যে ক্ষমতা
এবং সুযোগ সুবিধা সেগুলোর গার্ডিয়ানকে লোকসভা স্পিকার। লোকসভা স্পিকার মেনটেন্স অর্ডার অ্যান্ড ডেকোরাম ইন দ্য হাউস, ওই হাউসের জন্য শৃঙ্খলা বজায় থাকে সেটাকে দেখার দায়িত্ব কাজ স্পিকারের। হি অ্যাডজার্নস দ্য হাউস অর সাসপেন্স দ্য মিটিং ইন অ্যাবসেন্স অফ এ কোরাম। ঠিক আছে, লোকসভা স্পিকার কী করে, হাউসটাকে অ্যাডজার্ন করে, হাউসটাকে বা ওই লোকসভার মিটিংগুলোকে অ্যাডজার্ন করে বাতিল করতে পারে, সাসপেন্ড করতে পারে। ঠিক আছে, যদি একটা কোরাম প্রেজেন্ট না থাকে। ঠিক আছে, তো কোরামটা কি, কোরামটা হচ্ছে একটা মিনিমাম নাম্বার অফ পিপল, মিনিমাম নাম্বার অফ একটা স্ট্রেংথ যদি পার্লামেন্টের মধ্যে প্রেজেন্ট না থাকে তাহলে সেটা স্পিকার বাতিল করতে পারে। ঠিক আছে, তো এই কোরামটা কত, 1/10 অফ দ্য টোটাল মেম্বার। ঠিক আছে, তো লোকসভার মধ্যে 1/10 মানে হচ্ছে প্রায় 50 জন বা 55 জন। তো এই 55 জন যদি বা 54 জন যদি লোকসভাতে প্রেজেন্ট না থাকে তাহলে লোকসভার প্রসিডিং বা বিজনেস শুরু হয় না। ঠিক আছে, হি ডিসাইডস ওয়েদার এ বিল ইজ মানি বিল অর নট। ঠিক আছে, মানি বিলের প্রশ্নে যদি একটা মানি বিল নিয়ে যদি কোনো রকম ডাউট থাকে ডিফারেন্ট মেম্বার্সদের মধ্যে, তখন এটা স্পিকারের কাছে দায়িত্বটা দেওয়া হয় যে তুমি ডিসাইড করো যে এই বিলটা মানি বিল নাকি অন্য কোনো অর্ডিনারি বিল না ফিনান্সিয়াল বিল। তো এটা কে ডিসাইড করবে, স্পিকার ডিসাইড করে। ঠিক আছে, ওথ অফ দ্য স্পিকার, দ্য ওথ, দেয়ার ইজ নো প্রসিডিওর ফর ওথ সোয়ারিং ফর দ্য স্পিকার। স্পিকারের ওথ সোয়ারিংয়ের কোনো প্রভিশন মেনশন করা নেই। ডেপুটি স্পিকার, like the speaker, the deputy speaker is also elected by the Lok Sabha itself from amongst its members. The deputy speaker remains in office usually during the life of the Lok Sabha. ঠিক আছে, he performs the duties of the speaker's office when it is vacant. ঠিক আছে, দেখো প্রোটেম স্পিকারটা কি, the speaker of the last Lok Sabha vacates his office immediately before the first meeting of the newly elected Lok Sabha, যেটা আমরা দেখলাম একটু আগে। Therefore the president appoints a member of the Lok Sabha as the pro tem speaker. তো নতুন যে মেম্বাররা থাকবে লোকসভার, তো তাদের মধ্যে যে কোনো একজনকে প্রেসিডেন্ট কী করেন, স্পিকারের পদে নিযুক্ত করেন ওই ফার্স্ট মিটিংয়ের জাস্ট আগে। ঠিক আছে, তো উনি বেসিক্যালি ওনার কাজ কি, উনি ওই ফার্স্ট মিটিংয়ের মধ্যে যখন ওথ সোয়ারিং হয় ডিফারেন্ট মেম্বারসদের, ওই ওথ সোয়ারিং ওই যে মিটিংটা থাকে সেই মিটিংটাতে উনি রেগুলেট করেন আর কি। ঠিক আছে, ইউজুয়ালি হি ইজ দ্য সিনিয়র মোস্ট মেম্বার অফ দ্য লোকসভা। ঠিক আছে, দ্য প্রেসিডেন্ট হিমসেলফ অ্যাডমিনিস্টার ওথ টু দ্য প্রোটেম স্পিকার। হি প্রিসাইডস ওভার দ্য ফার্স্ট সিটিং অফ দ্য নিউলি ইলেক্টেড লোকসভা. His main duty is to administer oath to the new members. তারপর দেখো কোয়ালিফিকেশন ফর ইলেকশন এজ এ লোকসভা মেম্বার। হি শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, 25 years of age, registered voter, or he should not hold any office of profit. ঠিক আছে, তাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, তার বয়স 25 হতে হবে, সে রেজিস্টার্ড ভোটার হতে হবে, আর হি শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, সে অন্য কোনো বিজনেস বা সার্ভিসের সাথে যুক্ত থাকতে পারবে না। দ্য কনস্টিটিউশন প্রোভাইডস দ্যাট এ মানি বিল ক্যান অনলি অরিজিনেট ইন লোকসভা। ঠিক আছে, মানি বিল শুধুই লোকসভাতে অরিজিনেট করা যেতে পারে, রাজ্যসভাতে মানি বিল অরিজিনেট হয় না। ইউপি হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ লোকসভা সিটস 80। তো লোকসভার সিটের ক্ষেত্রেও ইউপি এগিয়ে, বিকজ এটা ডিপেন্ড করে নাম্বার অফ পপুলেশনের উপরে। তো টোটাল 80টা লোকসভা সিট আছে ইউপিতে, ফলোড বাই মহারাষ্ট্র 48, মহারাষ্ট্রে 40টা লোকসভা সিট আছে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ টিসিএস মন্ত্রা। জয় হিন্দ, জয় ভারত।